মানে গভর্নমেন্ট আসলে কে, এটা বোঝা যাইতেছে না। মানে এটা আসলে হাসিনার সময় একটা বোঝা যাইতো যে ডিসিশনটা দিন শেষে কে নেয়। মানে দিন শেষে দেখবেন ডিভোর্সের প্রবলেমও দিন শেষে ডিসিশন দেয় হাসিনা, দিন শেষে সবাই দৃষ্টি আকর্ষণ করতো হাসিনার। তো এখন আসলে এই জায়গায় মানে ডিসিশনটা আমার কাছে মনে হইতেছে দেয়ার সো মেনি গভর্নমেন্টস উইদিন দ্য গভর্নমেন্টস, আমার কাছে এটা মনে হইতেছে। মানে আমি নিশ্চিত না, কারণ এবং আপনি দেখবেন খুব শীঘ্রই এটা বলা হবে যে আমাদের প্রাইম মিনিস্টারকে এইচপিএম কে ভুল বোঝানো হয়। এখন ভুলটা বুঝায় কারা? দেখা যায় এখানে অনেক ধরনের ফ্রিঞ্জ এলিমেন্ট আমার কাছে মনে হয় গভর্নমেন্টের সাথে আছে, যারা আমাদের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে গভর্নমেন্টকে অনেক দূরে সরিয়ে নিচ্ছে। এবং এখানে আমাদের যে সংস্কারের ইনস্টিটিউশনাল আমাদের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল, আমাদের জুডিশিয়ারি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল, আমাদের বিউরোক্রেসির জায়গায় হচ্ছে একটা মেসিভ একটা আমাদের এটা হচ্ছে রিস্ট্রাকচার হওয়ার দরকার ছিল, আমাদের পুলিশ সংস্কার কমিশন হওয়ার দরকার ছিল। এই সব জায়গা থেকে গভর্নমেন্ট অনেক দূরে সরে গিয়েছে, কারণ গভর্নমেন্টের কাছে মনে হচ্ছে সে যদি সবকিছুকে নিয়ন্ত্রণ না করতে পারে, সবগুলোকে যদি মিসঅ্যাপ্রোপ্রিয়েট না করতে পারে, সে নাকি সরকার যথাযথভাবে চালাতে পারবে না। এখন আমার কাছে ম্যাডাম খুব ভালো বলেছেন কিছুক্ষণ আগে যে শেখ হাসিনা থেকে তো সবচেয়ে বেশি হচ্ছে মানে জাতির পিতা কোন দল বা গোষ্ঠীর নিজস্ব সম্পত্তি নয়। বারবার বলেছি, বঙ্গবন্ধু আমারও পিতা, আপনারও পিতা, সবারই পিতা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই, ছাত্রদের আন্দোলন। তার ওই বক্তব্য সঠিক ছিল মাননীয় স্পিকার। তার ওই সময়ে কৌশলগত অবস্থান এটাই সঠিক ছিল। উনি ওই সময় এই বক্তব্যই প্রয়োজন ছিল। এটা তো আমাদের কোনো দ্বিমত নাই। মাননীয় স্পিকার, আমাকে ডিজিএফআই, ডিবি, এসবি, বাংলাদেশের হেন কোনো গোয়েন্দা সংস্থা নাই যারা আমাকে ইন্টারোগেশন করেছে, টর্চার করেছে এবং একটা কথা বারবার বলানোর চেষ্টা করেছিল যে এই আন্দোলন বিএনপি জামাতের আন্দোলন, যারা আগুন লাগিয়েছে তারা বিএনপি জামাতের সন্ত্রাসী। এটা একবার তোমরা শুধু বলো। ডিবি অফিসের শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়েছি আন্দোলন স্থগিতের ঘোষণা দিতে, কিন্তু কখনো এই কথাটা মাননীয় স্পিকার আমরা বলিনি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীকে আমরা আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত কখনো আমরা অস্বীকার করিনি। কিন্তু একটা জায়গা আমরা ফারাক করতে চাই, যে এই গণ অভ্যুত্থান কোনো দলীয় আন্দোলন নয়। 90-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান থেকে এই গণ অভ্যুত্থানের পার্থক্য রয়েছে মাননীয় স্পিকার। এই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা নেতৃত্বে নয়, সামনে পিছনে ছিল মাননীয় স্পিকার। সামনে সাধারণ জনগণ ছিল, ছাত্ররা ছিল। ফলে সেই হিসেবেই এই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া উচিত। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। একটা নির্বাচিত সরকার মাননীয় স্পিকার। এখন তো চাইলেই বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে সরকার, এবং আমরা বিশ্বাস করি বিএনপিতে সেই ধরনের যোগ্য আস্থাভাজন ব্যক্তি নিশ্চয়ই রয়েছেন। যারা শহীদ হয়েছিলেন, শহীদ পরিবারদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকার থেকে, সেই সব কিছু অব্যাহত থাকবে এবং বর্তমান সরকার সেটা আরো বৃদ্ধি করবে মাননীয় স্পিকার, শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের জন্য। মাননীয় স্পিকার, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, খালেদা জিয়া তখন গ্রেফতার হন এবং তারপরের দিন আমার বাবা রাজনৈতিক মামলায় গ্রেফতার হন। আমার মা আমাকে নিয়ে থানায়, কোর্টে এবং কারাগারে আমি আমার মায়ের সাথে ঘুরেছি মাননীয় স্পিকার। আমি জানি আমার এই অভিজ্ঞতা বাংলাদেশের লাখ লাখ মানুষের, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন রাজনৈতিক কর্মী যারা রয়েছে তাদের সকলের একই অভিজ্ঞতা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই অভিজ্ঞতা থেকেই বিশ্ববিদ্যালয়ে যখন এসেছি প্রথম, মনে হয়েছে যে এই প্রজন্ম হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমার সামনে একজন স্বৈরাচার, একজন স্বৈর শাসক থাকবে, বাংলাদেশের একজন ছাত্র হিসেবে আমি এটা মেনে নিতে পারিনি মাননীয় স্পিকার প্রথম বর্ষ থেকে। অধিবেশনের দিনের আলোচনায় আমাদেরকে আরো বেশি অবাক করলেন মাননীয় অর্থমন্ত্রী। ফলে অর্থ সেক্টরের কিছু কথা, কিছু বক্তব্য দিয়ে আলোচনা শুরু করছি। আমরা যখনই ব্যাংকিং খাত বা অর্থ সেক্টরের আর্থিক খাতের কথা আসে, মাননীয় অর্থমন্ত্রী একটা বাক্যই বারবার বলেন যে বিএনপির সময়ে এরকম কোনো রেকর্ড নাই যে আর্থিক খাতে বিশৃঙ্খলা হয়েছে। উনি কিছুক্ষণ আগে অস্বীকার করলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা রাজনৈতিক নিয়োগ, তাদের দলের নির্বাচন কমিটির সদস্য, এবং তিনি এটা অস্বীকার করলেন। আমি মাননীয় স্পিকার টিআইবির একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। বর্তমান সরকারি দলে যারা নির্বাচনের প্রার্থী হয়েছেন তাদের 59.41% ঋণগ্রস্ত, এবং যার বেশিরভাগ হচ্ছে সরকারি দলে। সংসদ সদস্যদের 11,000 কোটি টাকার বেশি ঋণ রয়েছে, যার অধিকাংশই সরকারি দলের। এদের অধিকাংশই ঋণ খেলাপি ছিলেন, নির্বাচনের আগে কিছু টাকা ঋণ দিয়ে পুনঃতফসিল করে নিয়েছেন। এবং বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার স্পেশালিটিটা কি? তার স্পেশালিটি হচ্ছে এই ঋণ পুনঃতফসিল করা। এটাতে তিনি এক্সপার্ট। ফলে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন দেওয়া হয়েছে এটা খুব পরিষ্কার মাননীয় স্পিকার। এই যে হাজার হাজার কোটি টাকার ঋণ, সেই ঋণগুলো যাতে ঋণ পুনঃতফসিল করতে পারে, সেই সুযোগ সুবিধাটা করে দেওয়ার জন্যই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেওয়া হয়েছে। ফলে জাতির সামনে এই জিনিসগুলো পরিষ্কার হয়েছে। এখন সামনের আর্থিক খাতে আরো নিয়োগ তারা কি বিবেচনায় দিবেন, এই জন্য আমরা তাদের উপর আস্থা রাখতে পারছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির উপর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য। রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই, এবং সেই বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে আমরা প্রত্যাখ্যান জানিয়েছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই রাষ্ট্রপতি অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই
বঙ্গভবনে থাকার, এখানে এসে বক্তব্য দেওয়ার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার হাউসের সামনে তুলে ধরছি। তিনি দুদকের কমিশনার ছিলেন। তাকে দুদকের কমিশনারের করা হয়েছিল 3টি অ্যাসাইনমেন্ট দিয়ে। 1 নম্বর হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের শাস্তি নিশ্চিত করা। 2 নম্বর পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন চিট দেওয়া। 3 নম্বর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলাগুলোকে বাতিল করে দেওয়া। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। আরেকটি ঘটনা বলি, 2009 সালে শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালতের নির্দেশে এই শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে 3 সদস্যের জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন অন মাইনরিটি টর্চার ইন 2001 করেছিল শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট। এই প্রতিবেদন অনুসারে বিএনপির 26,000 বিএনপি নেতাকর্মীকে 2001 সালে ক্ষমতায় এসে কয়েক হাজার হিন্দুকে তারা হত্যা করেছে, এজন্য দায়ী করা হয়েছিল মাননীয় স্পিকার। এবং আওয়ামী লীগ এই রিপোর্ট দেশে বিদেশে এই রিপোর্ট ফেরি করে তারা নিজেদের এখানে ক্ষমতায় থাকাটাকে পাকাপোক্ত করেছিল। মাননীয় স্পিকার, এই রাষ্ট্রপতি চুপ্পু এভাবে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামতে চায়। যাদের মনে দ্বিধা সংশয় রয়েছে, আমি তাদেরকে বলতে চাই, আমরা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এজন্যই বাস্তবায়ন করতে চাই, কারণ জুলাই বিপ্লব 1905 সালের বঙ্গভঙ্গকে ধারণ করে। জুলাই বিপ্লব 1921 সালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপটকে ধারণ করে। জুলাই বিপ্লব 1947 সালে বাংলাদেশের স্বাধীন জাতিসত্তা গঠনের অভিপ্রায়কে ধারণ করে। জুলাই বিপ্লব 71-এর মুক্তিযুদ্ধকে ধারণ করে। জুলাই বিপ্লব 2013 সালের সাপ্লার চেতনাকে ধারণ করে। জুলাই বিপ্লব 2024 সালের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে ধারণ করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই যারা ইসলামকে ভালোবাসেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা বাংলাদেশের শতবর্ষের ঐতিহ্যের স্বাধীনতার সংগ্রামকে যারা ধারণ করেন, জুলাই বিপ্লবের বিপক্ষে তারা থাকতে পারে না। তাই আজ আমি ক্ষমতাসীন বিএনপিকে বলতে চাই, গণভোটের রায়কে বাস্তবায়ন করতে দিতে চায় না। আপনারা আবার পাকিস্তানি দিকে ফিরে যাচ্ছেন, আপনারা আবার ইয়াহিয়ার রাস্তায় হাঁটছেন, আর দোষ দিচ্ছেন আমাদেরকে, দোষ দিচ্ছেন বিরোধী দলকে। আমরা দেখেছি যেই ক্ষমতায় যায় সেই ক্ষমতায় গিয়ে তার অতীত ভুলে যায়। আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য দেখেন, আগের বক্তব্য দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীর আগের বক্তব্য, বর্তমান বক্তব্য দেখেন, তাদের নেতাদের আগের বক্তব্য, বর্তমান বক্তব্য দেখেন। ওই গ্রামে গঞ্জে ছাত্রদল যুবদলের ছোটখাটো নেতাদেরও আগের আচরণ, বর্তমান আচরণ দেখেন, কোনো মিল আছে? এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এতগুলি মানুষ মারা গেছে, এটা তো আসলে আমাদের জন্য প্রচন্ড দুঃখজনক একটা ব্যাপার। এই ঋণ তো আসলে আমরা শোধ করতে পারবো না, এবং এই রক্ত বিসর্জন দিয়ে তারা আমাদের যা উপহার দিয়েছে, এই দেশকে যে উপহার দিয়েছে, সত্যি কথা বলতে রাজনীতিবিদ হিসেবে তো আমরা তা দিতে পারি নাই। হ্যাঁ, ইন্সপিরেশন কার কোনটা ভালো লাগে সেক্ষেত্রে আই এম ভেরি ওপেন। আমি যে কারো কোয়ালিটি ভালো যেটা সেটা আমি গ্রহণ করতে পারি। আমি বঙ্গবন্ধুর বলিষ্ঠতা আমার খুব পছন্দ, আমার মামা শেখুল হক মনির অর্গানাইজিং ক্যাপাসিটি আমার খুব পছন্দ, বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে ক্রাইসিস হ্যান্ডেল করে সেটা আমাকে খুব মুগ্ধ করে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। আমরা দেখেছি ক্ষমতাসীন যারা রয়েছে তারা তাদের সন্তানদেরকে বিদেশে রেখে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে, আর মধ্যবিত্ত সন্তানরা যাদের বাবা মায়েরা কলকারখানায় কাজ করে, যাদের বাবারা রেমিটেন্স যোদ্ধা, যাদের বাবারা কষ্ট করে তাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠায়, তাদের সন্তানদেরকে ক্ষমতালোভী রাজনীতিবিদরা তাদের সন্তানদেরকে ব্যবহার করে তাদের ক্যারিয়ারে ঝুঁকিতে ফেলে তাদের গদি বা পাটাতন শক্ত করার জন্য নিজের সন্তানের ভবিষ্যৎকে বিদেশে রেখে নিরাপদে রাখে, আর পরের সন্তানের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলে। মাননীয় স্পিকার, আমরা এই সংস্কৃতির পরিবর্তন চাই। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র নেতা তৈরির হাতিয়ার হবে না। এই বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা, বিশ্ববিদ্যালয়গুলো পাঠ চর্চা, বিশ্ববিদ্যালয়গুলো সেখানে এক ধরনের মনস্তাত্ত্বিক সমৃদ্ধি, এবং সেখানে হচ্ছে আমরা যেখানে গবেষণা হবে সেখানে আমরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে বুদ্ধিজীবী গবেষক আমরা হচ্ছে বাংলাদেশকে এবং জাতিকে উপহার দিতে পারবো। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, আজকে বিশ্ববিদ্যালয়গুলো শুধুমাত্র ভাই, আমরা ক্ষমতার জন্য আমরা জাতীয় সংসদে যাই নাই। এরকম ক্ষমতা তো আমাদের পূর্বপুরুষের ছিল। আমরা এরকম ক্ষমতার মসনদে বসার জন্য, আমরা ক্ষমতার মসনদে বসার জন্য জাতীয় সংসদে যাইনি। আমরা এদেশের মানুষের কণ্ঠ হয়ে কথা বলার জন্য জাতীয় সংসদে গিয়েছি। এজন্য যতদিন আমাদের কথাগুলো যতদিন রায় না হবে, আমাদের দাবিগুলো যতদিন পূরণ করা না হবে, আমাদের আন্দোলন চলতে থাকবে। প্রিয় ভাইরা আমার, এই দেশের মানুষ 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে, 70% মানুষ জুলাইয়ের পক্ষে রায় দিয়েছে।
এজন্য এদেশের জনগণের ম্যান্ডেটের বাইরে গিয়ে অন্য কিছু করার কোনো সুযোগ কারো হবে না। প্রিয় ভাইরা আমার, আমরা সরকার পতনের আন্দোলনে নামি নাই। এটা কোনো সরকার পতনের আন্দোলন আর সমাবেশ নয়। সংসদে বুঝাবার চেষ্টা করেছি, হয়তো বুঝতে পারছেন না বলে আজ জনগণ ময়দানে নেমেছে বুঝাবার জন্যে। এজন্য আমরা চাই সরকার এটা বুঝবে, জুলাইকে ধারণ করবে, গণভোটের রায়ের পক্ষে সরকারও থাকবে, এটা আমাদের চাওয়া। এজন্য আগামীর বাংলাদেশে আমরা জুলাইকে মাইনাস করে আমরা কিচ্ছু করতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এই ময়দান থেকে এটাই বলতে চাই, আমরা জাতীয় সংসদে আমরা জনগণের কণ্ঠ হয়ে কথা বলবো, আর যখনই রাজপথে ডাক আসবে আপনাদের রাজপথ থেকে কথা বলতে হবে। মান দিচ্ছি আপনার ওই সাংবাদিক এবং রিটায়ার্ড অফিসার দুইজনই একটা কথা বলেছিল, তারেক রহমান কয়েকটা জিনিস এই ভারতের কাছে কথা দিয়েছিল। এক, আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতিতে ফিরতে দিতে হবে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে হবে, তাকে আটক করা যাবে না। তারপরে সেভেন সিস্টারের যে বিচ্ছিন্নতাবাদীগুলো আছে এগুলো ভারতের সাথে মিলে একসাথে